দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সংলাপ প্রতিদিনের সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। শুরুতেই দর্শক চলমান আলোচিত কয়েকটি বিষয় ছোট্ট করে জানিয়ে রাখতে চাই। যেমন মোটামুটি গত দুদিনে বেশ আলোচিত অনেক খবরই রয়েছে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন চলছে। প্রধান উপদেষ্টা পাঠ করেছেন বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র। এছাড়াও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন। নির্বাচন ঘোষণায় প্রধান উপদেষ্টার বক্তব্য ও জুলাই ঘোষণাপত্রকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে বিএনপি। যদিও জামায়াত সহ কয়েকটি দল এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে, তবুও মোটামুটি নির্বাচন ঘোষিত হয়েছে। নির্বাচনের একটা টাইম ফ্রেম, সবাই যখন নির্বাচনের কথা বলছে ফেব্রুয়ারিকে সামনে রেখে ঠিক রোজার আগে একটা চিঠি প্রধান নির্বাচন কমিশনকে পাঠাবেন। ইশতেহারও একটা বহুল প্রতীক্ষিত জিনিস অপেক্ষায় ছিল যে জুলাই ইশতেহার বা জুলাই ঘোষণাপত্র, ইশতেহার বলতে জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটিও করা হয়েছে। এটা নির্বাচিত সরকার পরবর্তীতে এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে বা কিভাবে করবে সেই বিষয়টিও আলোচনা রয়েছে। বা এছাড়াও আজকে বিএনপি একটি বিজয় র্যালি করেছে, সেটিও চলছে। সেই সব নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। একজন পথে রয়েছে, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকজন আসবেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আমরা জনাব আসিফা আশরাফি পাপিয়া, নিশ্চয়ই অনেকগুলো সংবাদের মুখটা আমি বলার চেষ্টা করেছি। অপেক্ষায় ছিল, আপনারা নির্বাচনের অপেক্ষায় ছিলেন। নির্বাচনের একটা ঘোষণা তো এলো, যেখানে আপনারা স্বাগত জানালেন। আবার আজকে যে আপনাদের সমাবেশটি ছিল সেখানে বিএনপির নেতারা বলেছেন এখনও ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং যদি এটাতে আমি ভুল না করি, আমি বলেছিলাম যে অন্য কয়েকটি দল নির্বাচন নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি কি মনে করছেন আসলে নির্বাচন নিয়ে তো নানা ভাবনা থাকে। নির্বাচনের ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে, তারপরে এমন অপেক্ষা থাকে শেষমেশ নির্বাচনটাকে আদৌ হচ্ছে কিনা, হবে কিনা। যদিও সব কিছু মোটামুটি ভালোভাবেই এগোচ্ছে, আইন শৃঙ্খলা আরও শক্তিশালীকরণের প্রয়োজনীয়তা রয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ডের প্রয়োজন রয়েছে, সব কিছু ছাপিয়ে একটি মাসের কথা বলা হলো, প্রধান উপদেষ্টা বললেন। আপনার কাছে কি মনে হয়? তার আগে আমার বক্তব্য শুরুতেই, আনুষ্ঠানিক বক্তব্য শুরুর আগেই আমি রিয়াল অ্যাডমিরাল মাহবুব সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী, আমি ওনার পারিবারিকভাবে এটা ওনারা মৃত্যুবার্ষিকী উদযাপন করেন। আমি যাই হোক, বা ওনার রিয়াল অ্যাডমিরাল মাহবুব সাহেব যেন আল্লাহ জান্নাতবাসী করে, মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে আমি সেই দোয়া করি। আর পরিবার যাতে সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই প্রত্যাশা রাখি। এখানে আপনি যে কথাটি বললেন, দেখেন নির্বাচনের তারিখ ঘোষণাটাই কিন্তু নির্বাচন না। তো এইখানে ঘোষণাটাই যে নির্বাচন না, তারিখ ঘোষণা করলো, তারিখ যেহেতু বাংলাদেশের জনগণ, রাজনৈতিক সংগঠনরা একটা নির্বাচনের ফিক্সড তারিখ, ধার্য তারিখ চাচ্ছিল, তারিখটা ঘোষণা করেছেন, সেজন্য উনি অভিনন্দিত হয়েছেন এবং ওনার সদিচ্ছার যে কোনো ঘাটতি নেই, খান্তি নেই, সেটা প্রকাশিত হয়েছে। কিন্তু এইখানে নির্বাচন হবে কিনা এই সংশয় আমারও আছে, এখনো আছে, আমার আছে ব্যক্তিগতভাবে আছে, এখনো আছে। কারণ আমি বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের যে কয়েকটা এই জুলাই আগস্টের বর্ষপূর্তির একটা বছরে যে সমস্ত জিনিস আমি দেখলাম, অবলোকন করলাম, এই কারণে আমার সন্দেহ আছে। দেখেন, ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একটা জাতীয় সঙ্গীত, যখন এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তনের প্রত্যাশা করে, আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঘটনা বহুল ৯টি মাসকে এই জুলাই আগস্টের কে তার উপরে, মুক্তিযুদ্ধের উপরে প্রশ্রয় দেওয়ার কিংবা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার যে প্রত্যাশা যারা করেছিল এবং যারা করানোর চেষ্টা করেছিল, এবং এনসিপির ঘাড়ে উঠে এনসিপির নাম দিয়ে নিজেদের বলানোর চেষ্টা করেছিল, এত বড় ধৃষ্টতা যদি মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করার মতো, বাংলাদেশের ভূখণ্ড না থাকলে আপনার আমার তো কোনো অস্তিত্ব নাই, রাজনৈতিক সংগঠনের কোনো অস্তিত্ব নাই, রাজনীতি আমরা করতেও কিন্তু পারতাম না।
5 বছর পর পর পার্লামেন্টের ভোটও কিন্তু আসতো না। সেই 1971 সালকে এইটার নিচে স্থান দিয়ে এটাকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল, তাদের ষড়যন্ত্র তো সবসময় আছে, সবসময় ছিল, আবার অদূর ভবিষ্যতে থাকবে। তারা সবসময় কোন সরকারের আমলে নিজেরা বেশি ফায়দা লুটতে পারে, অনির্বাচিত সরকারের আমলে ফায়দা লুটতে পারে। স্বাভাবিক কারণেই সবসময় দেখবেন অনির্বাচিত সরকারের ঘাড়ে ভর করে এরা চলার চেষ্টা করে এবং নিজস্ব ব্যক্তিগত এজেন্ডাগুলো চালাতে পারে। নির্বাচিত একটা সরকার আসলে তখন এরা যে ফুরফুরায় যে বেড়াচ্ছে, এই ফুরফুরানিটা তো থাকে না। না থাকার কারণে তখন তাদেরকে তাদের স্টাইলে রাজনীতি করতে হয়। তো এই ফুরফুরা অবস্থাটা 2-4 বছর থাক, এটা তো অবশ্যই সেই সংগঠনগুলো চাবে। চাওয়ার কারণেই কিন্তু ষড়যন্ত্রের এবং নির্বাচন যেটা বলেছে যথার্থই বলেছে যে নির্বাচনের তারিখ ঘোষণাটাই নির্বাচনে একবারে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়ে যাবে, এটা প্রত্যাশা করার কোনোই কিন্তু কারণ নাই। এটা ঘোষণার পরেও একটা আশঙ্কা থেকে যায়। অবশ্যই থেকে যায়, কারণ আপনি বহিঃপ্রকাশের ক্ষেত্রে দেখছেন না যে বিচার হলো না। বিচার একটা ধারাবাহিক, লম্বা, দীর্ঘমেয়াদী। সংস্কারের কথাও বলা হয়। সংস্কারও দীর্ঘমেয়াদী। পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, মানবিকতার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এটা তো সংস্কার হতেই থাকবে। এইখান দিন তারিখ, আপনি একটা বহমান নদীকে যদি আপনি বলে ফেলেন যে আমি এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম, তুমি চলবে না, স্রোতকে কি আপনি আটকাতে পারবেন? স্রোত কিন্তু আপনি যেখানে বাদ দিবেন সেটা বাদ দিয়ে ভেঙে চুড়ে কিন্তু তার মতো সে পথ করে নেবে। তো এখন নির্বাচন একটা পদ্ধতি, নির্বাচন একটা প্রক্রিয়া, আপনি এটাকে বাঁধের ভিতরে ফেলে দিতে চাচ্ছেন, ব্যারিকেডের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন। এইটাই তো, নির্বাচনটাই তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের একটা সবচেয়ে সুগম, একটা সুন্দর প্রক্রিয়া। এই গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রতি বছর 5 বছর পর পর বাধার সৃষ্টি হতো। এই জন্য তো আমরা ওখানে সংস্কারটা চেয়েছি যে স্মুথলি সারা বিশ্বের নির্বাচন আস্থা সহকারে নির্বাচন কমিশনকে স্বয়ংসম্পন্ন করে, প্রশাসনকে নিরপেক্ষ করে, সকলকে সমান স্পেস দিয়ে ভোট করানোটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রধান দায়িত্ব। এখন এখানে আপনি পিলখানা বিডিআরের হত্যা যদি নিয়ে আসেন, পিলখানা বিডিআরের হত্যা তো আমি চাই, কারণ ওই হত্যার বিচার করলে তো শেখ হাসিনার বিচার করা হবে। ওইটার সাথে শেখ হাসিনা, নানক, আজম, শেখ সেলিম তারা জড়িত অনেকেই। তো সেটা তো নির্বাচনের অন্তরায় হবে কেন? পিলখানার হত্যাটা আপনি আমাকে বোঝায় বলেন। সংস্কার নির্বাচনের অন্তরায় কেন হবে? আপনি আওয়ামী লীগের সময় রেখেছেন যে বিচারের কথা বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের যে নির্বাচনের অন্তরায় কেন হবে? আওয়ামী লীগের সময় আপনি খুব ভালো করে দেখবেন, খালেদা জিয়াকে ফোন দিছিলাম, ধরে নাই, অতএব কেন এখন নির্বাচন দেব? কোকর মৃত্যুর সংবাদ শুনে গুলশারা ফিরে দেখতে গেছিলাম, দরজা বন্ধ করে দিয়েছে, কেন নির্বাচন দেব? আপনি ভাবগুলো দেখেন যে কথার এবং পড়নের সব কিন্তু হুবহু মিল। এই জন্য আমি এই সরকারকে বলতে চাই যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার আনুষঙ্গিক উপদেষ্টা যারা আছেন, উনার মতটাকে একটা বাণী মনে করে সেইটা কার্যকর করার জন্য যত দ্রুত সংস্কার করে নির্বাচন কমিশনের সংস্কার, প্রশাসনিক সংস্কার এখানে প্রয়োজন আছে, এইটা করে আপনারা নির্বাচনের দিকে যান। কারণ ডক্টর ইউনূস সাহেব একটা কথা বললেন, আর তার উপদেষ্টারা যদি এক একজন ভিন্ন মত গোপনে গোপনে তলে তলে পোষণ করে এবং তলে তলে উস্কাউস্কি করতে থাকে, ব্যক্তিগত সিটিং মিটিং করতে থাকে, সেটা কি মনে হচ্ছে সেরকম কিছু? দেখেন, কালকে কেবল ঘোষণা হয়েছে, আজকে এটা মনে করার কোনো সুযোগ নাই। তবে 7 দিন পর যে হবে না, যার যার মনের জিনিসটা যে বেরোয় আসবে না, সেই সন্দেহটা উড়িয়ে দিচ্ছেন না? আমি উড়িয়ে দিচ্ছি না, কারণ বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর অনেক নিখুঁতভাবে করার পর একটা ফুটা কিন্তু ছিল। তবে আমি চাই 71-এর মুক্তিযুদ্ধ নির্বাচনের নির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা হস্তান্তর নিয়ে কিন্তু হয়েছে, আপনি ভালো করে খেয়াল করে দেখেন। এবং আপনি তারপরের থেকে বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিকই কিন্তু যত জটিলতা এই 50 বছরে, এইটার থেকে আমরা উত্তরণ হতে পারিনি। নিরপেক্ষ নির্দলীয় সরকার কেন চাই? অন্ততপক্ষে নিরপেক্ষ থাকবে নির্বাচনের সময়টুকু, ব্যক্তি চয়েস, ব্যক্তি দুর্বলতা প্রকাশটা করবে না, কি দলীয় চিন্তাভাবনাটা করবে না, সেই কারণে আমরা ওটাই চেয়েছিলাম। তো ওটা যখন গেল, এখন জনতার, সাধারণ ছাত্র জনতার প্রত্যাশিত এই সরকার এবং ডক্টর ইউনূস, তাহলে উনি যেটা বলেছেন, আপনাদের সমর্থন রয়েছে, আমাদের তো এখন পর্যন্ত সমর্থন আছে। আর সমর্থন আমরা কেন করব না? কারণ আমরা তো সবাই চাইছি স্বৈরাচার শেখ হাসিনাকে হটাতে, তো সেখানে সমর্থন থাকাটা স্বাভাবিক। উনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উনার এই প্রত্যাশাটা এবং উনার এই আনুষ্ঠানিক ঘোষণাটাকে সম্মান দেখিয়ে
আর দাঁড়িয়ে থাকার সময় নাই, বসে হেলাখেলা করে সময় নষ্ট করার সময় নাই। ওনার এই বক্তব্যটাকে কার্যকর করার জন্য অন্তত আমি চাই যে সামনের রবিবার থেকে ব্যাপকভাবে সবাই তৎপর হবে। না, প্রধান উপদেষ্টা কতগুলো জাতির উদ্দেশ্যে গতকাল ভাষণও দিয়েছেন, পাশাপাশি ঘোষণাপত্র পাঠ করেছেন, সেটি তো আছে। ভাষণে কিন্তু বেশ কয়েকটি কথা বলেছেন, আপনি হয়তো শুনে থাকবেন, যে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের রক্তদানকে ভুলে গেলে চলবে না, যারাই আসুক রাজনৈতিক দলগুলোকে, উনি একেবারে স্পেসিফিক রাজনৈতিক দলগুলোকে বলেছেন তারা যাতে এই ছাত্রদের বা ছাত্র জনতার যে রক্তদান এটিকে ভুলে না যায়। মানে এটা বলতে কি তিনি এটা বুঝিয়েছেন যে আমরা যখন আসলে ক্ষমতায় রাজনৈতিক দলগুলো চলে যায় অতীতের ইতিহাস থেকে, তখন আসলে এক ধরনের ভুলে যাওয়ার সংস্কৃতি তৈরি হয়, নিজের মধ্যে একটা সরকার সরকার ভাব চলে আসে, এবং তখন দেখা যায় যে ওই ছত্রছায়ায় আমি যদি একটু পেছনে যাই, যে আপনাদের যে সোহাগ হত্যা মিটফোর্ডের যে ঘটনা, যে দলীয় এক ধরনের প্রচার হয়েছিল আপনাদের দলের অন্তর্দলীয় কোন দলের, কিন্তু সেটা নিয়ে এক ধরনের প্রচার হচ্ছে। এই যে চাঁদাবাজি বা এক ধরনের দলের নামকে ব্যবহার করে, যেটি তারেক রহমান আমি দেখেছি বা আমরা দেখছি যে বলার চেষ্টা করছেন বারবার ভিডিও চিত্রগুলোতে বা ভিডিও বার্তায়, যে যাতে এই জায়গা থেকে নেতাকর্মীরা সরে আসে। আপনার কাছে কি মনে হয় একটি নির্বাচন যখন আমাদের দেশে হয়, কেন্দ্রগুলো, আমাদের তো কেন্দ্র দখলের সংস্কৃতি এটা চিরাচরিত এক ধরনের, সেই জায়গাগুলো থেকে আমরা সেই জায়গাগুলো থেকে আমরা কি ফিরতে পারবো? এক নাম্বার, দুই হচ্ছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিও কি আছে? আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন যারা আছে তাদেরকে তো আশ্বস্ত করতে হবে। যেমন গতদিনে যে লোকগুলো ট্রেন ভাড়া করে নিয়ে এসেছে, ওই প্রশাসনের লোকেদের মাধ্যম থেকেই তো নিয়ে আসছে। এখানে তো কোনো রাজনৈতিক সংগঠন অর্গানাইজ করে আনে নাই। সরকার তো প্রতিষ্ঠানকে দিয়ে আনছে, সরকারি প্রতিষ্ঠান দিয়ে তো আনছে। আপনি ঢাকা শহরে যদি মনে করতেন যে দলীয় উদ্যোগে করবেন, কি ঢাকা শহরের এখানে প্রশাসনিক উদ্যোগ নিলে সেই দলের প্রতি তো নির্ভরশীল, ঢাকা শহরেও কিন্তু 1 কোটি মানুষ এসে উপস্থিত হতে পারত, কিন্তু সেটা না করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে প্রশাসনিকভাবে আসছে। জুলাই যোদ্ধাদের কেন্দ্রিক যাই হোক, তাতে সমস্যা নেই। এখন জুলাই যোদ্ধাদের দেখেন, এরশাদ বিরোধী আন্দোলন আমরা করছি 9টা বছর। আজকে জেহাদ, বসুনিয়া, দেলোয়ার, দীপালি সাহা, ডাক্তার মিলন, শাহজাহান সিরাজ, এই যে 9টা বছর আমরা আন্দোলন করলাম, এই 15 বছর ওই আন্দোলনটাও কিন্তু কম না। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন তো আমাদের ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল। আপনি দেখবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন 86 নির্বাচনে কারা গেল, আপনি এখানেও দেখবেন পাকাপুক্ত কাকে কারা করলো। এখন আপনি বাংলাদেশের যখন একটা সমাধান হয়নি, তখন আর একটা সমাধান নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে ওইটা সমাধান হলে এটা ভুলে যাবেন কিনা। আমি একবার 81 সাল থেকে শুরু করে আমি 90-এর গণঅভ্যুত্থান একটা স্মৃতি আমি ভুলতে চাই না। আমি চাই যে সংবিধানের পাতায় এগুলো ধারাবাহিকভাবে আসুক, ঘটনা জিনিসগুলো আমাদের তরুণ প্রজন্ম জুলাই ইশতেহারে মোটামুটি আমাদের ইতিহাসে আসে, যেহেতু সেহেতু দিয়ে আমাদের বাংলাদেশের যেহেতু সেহেতু এবং অভিপ্রায় শব্দটা সবচেয়ে বেশি ব্যাপক হয়েছে, এই 4টা ব্যবহার হয়েছে বেশি। আর তার ভিতরে জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখার তো কোনো কারণই নেই, এবং জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করারও কিছু নাই। আমার দল, আমি সামনে গেলে পাপিয়া থাকলো, আমি সামনে যাব না, আমার যেখানে পাঠানোর অর্গানাইজ করে আমি পাঠাবো, এই তো আমাদের ভূমিকা। এইটা নিয়ে দেখেন ওখানে অনেকের প্রশ্ন তোলা, আমাদের কোনো ভূমিকাই ছিল না। এটা ছাত্ররা, জনতার, জামাত ইসলাম করেছে, নাম ধরে আমি বলে ফেলি, কারণ এত গোপনে আড়ালে আবদালে কথা বলতে গেলে তো আসলে সমাধান। আবার আমরা বিএনপির পক্ষ থেকেও যখন বক্তব্য দেয়, তখন দেখা যায় যে বিএনপি নিজেদেরকে একটু হাইলাইট করার কথা বলছে। এই পাল্টাপাল্টি আসলে দুদিক থেকেই আছে, আমি এটাই বলতে চাচ্ছি। ঠিকই বলেছেন আপনি। হাইলাইটসের কারণটা হচ্ছে 15টা বছর আপনি হিসাব করে দেখেন, আজও ইলিয়াস আলীর সন্ধান আসেনি। কত কষ্ট করে, দুঃখ করে দীর্ঘ নির্বাস জীবন সালাউদ্দিনকে ভোগ করতে হলো, সেটা নিয়েও কতজন তার ব্যক্তি চরিত্র হননের জন্য কত রকম কথা, কায়দা কানুন করে বলছে। আপনি চিন্তা করে দেখেন, আমি কেন বালির ট্রাক সরাতে পারিনি বেগম জিয়ার বাড়ি থেকে, যে ওয়াজ নসিহতের মাধ্যমে বলা হচ্ছে, সেও যে একটারও ফাঁসি ঠেকাতে পারেনি, এই কথাটা মনে করে তো আমাকে বালির ট্রাকের কথা বলছে না, কিন্তু যে তার ব্যর্থতাটা কোথায় আর আমার ব্যর্থতাটা কি। তো এই যে পাল্টাপাল্টি, এই পাল্টাপাল্টিগুলো আপনি কি মনে করেন যে কখনো সেই সময়টাতে আসলে আপনারা কেউ কিছু করতে পারেননি স্বৈর শাসনের, সেটাই তো বোঝাতে যাচ্ছেন। তারা যা করতে পারে না, আপনারাও তা করতে পারেন। গোপালগঞ্জে যে গেল, এরা নিরস্ত্র, ওরা অস্ত্রধারী, সারা বাংলাদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে যে এনসিপির উপর হামলা করানোর জন্য একটা প্রস্তুতি তাদের ছিল। তো এরা নিরস্ত্র, নিরস্ত্রদের যে টাকা সেটাই করেছে। আমরাও নিরস্ত্র মানুষ, আমরা ভোটের অধিকার আদায় করতে গেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। তারা বুলেট
থেকে শুরু করে গুলি থেকে শুরু করে সরকারের নিরাপত্তার জন্য যেই জিনিসগুলো রাষ্ট্রীয় খরচে কেনা হয় ট্যাক্সের পয়সা দিয়ে, নিরাপত্তাহীনতার কারণ ঘটানো হচ্ছে। আমি যে ট্যাক্সটা দিই সেই ট্যাক্সের পয়সায় গোলা বারুদ বোম ককটেল থেকে শুরু করে সব কিছুতে, সাউন্ড গ্রেনেড, রং পানি এবং মরিচের গুঁড়া মেশানো বিষ সবগুলো আমাকে প্রয়োগ করা হচ্ছে আমার নিরাপত্তার জন্য না, আমার প্রাণ নাশের জন্য, নিরাপত্তাহীনতার জন্য। তাহলে এই কথাটা আমাদেরকে দোষারোপ যে করা হতো, গোপালগঞ্জে যে অন্ততপক্ষে এনসিপির অভিজ্ঞতাটা হয়েছে যে নিরস্ত্র আর রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করা খুবই ডিফিকাল্ট, এক কথা নয়। জি ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে মানে নির্বাচন ঘোষণার পরে মানে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? মানে আমি বলতে চাচ্ছি যে নির্বাচন তো ঘোষিত হলো, ইশতেহার হয়তো আসবে, এর পরের যে রাজনীতিটা, এর পরের যে রাজনীতিটা আপনাদের যে দলীয়, অর্থাৎ যেটার বক্তব্য আজকে অনেকটা তারেক রহমানের বক্তব্যে কিছুটা তারই প্রতিধ্বনিত হয়েছে যে ঐক্যটা রাখতে হবে, মানে নির্বাচন আসার পরই আমাদের যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে নিজস্ব দলগুলোর ভেতরে যে এক ধরনের অন্তর্কোন্দল হয়ে যায়। বিশেষ করে আমরা দেখেছি ওই যে আগেই বলেছিলাম ভোট কেন্দ্র দখল বা পোস্টার লাগানো নিয়ে বা আরও মানে পেশি শক্তির যে ব্যবহার, সেটি মানে এইবার কেমন মনে হবে? যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে 90-এর নির্বাচনের চেয়েও একটি ভালো নির্বাচন তারা উপহার দিতে চায়। পেশি শক্তি প্রয়োগ করাটা খুব আত্মঘাতী হয়ে যাবে। মানে আসলে কার বিরুদ্ধে কে করবে? কারণ আমাদের স্বৈরাচারকে তো সবাই মিলে হটালেন, তারপরে এখন কার বিরুদ্ধে? তারপরে আপনি কথার কথা যে আওয়ামী লীগ যদি না হটে নিরপেক্ষ নির্বাচন যদি হয়, কথার কথা আপনি কাল্পনিক একটা জিনিস করেন যে ঠিক আছে আওয়ামী লীগ বাদ দেন, এটা বলতে গেলে অনেকে আবার ফেসবুকে বিভিন্ন আওয়ামী লীগের তো ভোট আছে, এটা তো বিশ্বাস করতে হবে। আওয়ামী লীগের ভোট আছে, ঠিক আছে, আওয়ামী লীগের কোনো এক জায়গায় যাবে, প্রার্থিত ভোট কোনো এক জায়গায় যাবে, যার যেখানে পছন্দ সে সেখানে যাবে, কিন্তু প্রার্থিত আর আওয়ামী লীগের থাকছে না। আবার এমনও থাকতে পারে যে সারা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী, যেমন গতবার আপেল মার্কা প্রতীক নিয়ে জামাত ইসলাম করলো, সেরকমও গোটা বাংলাদেশে একই প্রতীক নিয়ে তো করতে পারে। আবার এই আওয়ামী লীগের 24 সালের নির্বাচনে ওদের স্বতন্ত্র প্রার্থীরা একই প্রতীক নিয়ে সব জায়গায় দাঁড়াইছে, এরকমও তারা করতে পারে। তো সেটা ভোট না আসলে ফরম্যাট তো আর বোঝা যাচ্ছে না। আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা থাকবে তারা নীরব স্বতন্ত্র থেকে দাঁড়াতে হয়তো পারবে, হয়তো দাঁড়াবেও, আপনি যেটা বললেন একই প্রতীক নিয়ে। আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেক্ষেত্রে রাজনীতির ভোটের মেরুকরণটা কেমন হবে? চৌধুরী থেকে আজাদ সাহেব থেকে শুরু করে এরা একই প্রতীক নিয়ে কিন্তু স্বতন্ত্র ভোট করেছে। আবার আপনি 18 সালে যেগুলো ধানের শীষ প্রতীক যারা পেয়েছিল জামাত, তারা তো পেয়েছে, যারা পায়নি তারা আপেল মার্কা প্রতীক নিয়ে কিন্তু সবাই স্বতন্ত্র ভোট করেছে। আমার চাঁপাইনবাবগঞ্জে যেহেতু পায়নি, স্বাভাবিক কারণে আপেল মার্কা প্রতীক নিয়ে ভোট করেছে। আবার গোলাম পরোয়ার সাহেব ধরেন ধানের শীষ পাইছে, ধানের শীষ বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে দিয়েছেন যে ধানের শীষে ভোট দেন, ধানের শীষ প্রতিটা বুঝেন, চিনেন, জানেন, শোনেন। এখন ধানের শীষের সাথে যখন পাল্লার দূরত্ব আসবে, তো ওই যে নর্মস যেটা মাত্রা কারোরই অতিক্রম করাটা ঠিক হবে না। মাত্রা অতিক্রম করা, সেই সীমাটা আসলে আমরা তো কখনো নির্ধারণ করতে পারি না। আমাদের সীমাটা নিজের বিবেক থেকে আসে, নিজের বিবেক থেকে আনতে হবে। এত কিছুর পরও 52 বছর আজকে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হয় না, ব্যালট বাক্স ছিনতাই হয়, ছাপ্পা সিল হয়, ভোটারবিহীন নির্বাচন হয়, তাহলে 52 বছরের কোনো রাজনৈতিক সংগঠন যদি আমরা এটা সমাধান দিতে ব্যর্থ হয়ে থাকি, সে ব্যর্থতার দায়িত্ব তখন রাজনৈতিক সংগঠনকে নিতে হয় কিংবা কথা শুনতে হয় না। আমি যদি একটু আপনাকে থামিয়ে একটু যদি বলি যে 90-এর যে নির্বাচনের সংস্কৃতি, এরশাদ যে নির্বাচনের সংস্কৃতিকে নষ্ট করেছে বলা হচ্ছে, তারপরে 90-এর পর থেকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা ছিলেন এবং পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে মোটামুটি মানুষ কিছুটা স্বচ্ছ ধরে নেয়। তারপরে যে 15 বছর যেটাকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সময়, সেই নির্বাচন কি সেই আমরা 90 সালের নির্বাচনে ফিরে গিয়েছি না? অনেকটা হানাহানি নির্বাচন, একজন প্রিজাইডিং অফিসার কেন্দ্রে অবরুদ্ধ হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে মানে আবার সেই নির্বাচনের সংস্কৃতিটা আমাদের নষ্ট হয়েছে। সেই জায়গায় 90টা নষ্ট হয়েছে, 86-88টাতে নষ্ট হয়, কিন্তু আমরা আবার সেই 90-এর যে শাহাবুদ্দিন সাহেবের অধীনে যে একটা নির্বাচন, সেই জায়গাটা ফিরে যেতে, সেই সংস্কৃতিতে ফিরতে পারবো কিনা? কেন পারবো না? মানে একদিনেই সম্ভব কিনা? জুলাইয়ের আন্দোলন 15টি বছর যে দীর্ঘ পথ পরিক্রমা, ফলাফল আসলো জুলাই আগস্টের আন্দোলনে, এইটা তো তাহলে অস্বীকারই করা হবে। আমি যদি হানাহানি করি, এই রক্তদান তো তাহলে বৃথা যাবে। আমি যদি ব্যালট বাক্স ছিনতাই করি, এই শহীদদেরকে তাহলে মর্যাদা আমি দিব না যদি আমি নিজে ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করি। সেই জায়গাটা তো মনে থাকে না আমাদের, আমি সেটাই বলছি। হবে, এবার কোনো উপায় নাই। মনে না হলে আপনাদের নেতা তারেক রহমানই বলছে আরো একটি 5 আগস্টের কথা সবসময় মাথায় রাখতে হবে।
মানে অবশ্যই যদি জনগণের বিরুদ্ধে আমার অবস্থান থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা এমনভাবে আমি আবার সেই জনগণের উপরেই আমি জনগণের নিরাপত্তার দায়িত্বে অস্ত্রগুলি ওদের নিরাপত্তাহীনতার কারণ যদি আমি ঘটাই, তাহলে তো এই 5ই আগস্ট চলতেই থাকবে, এর তো কোনো নিষ্পত্তি হবে না। এই জন্যই তো যে এইটা আমাদের একটা রাজনীতিবিদদের অন্তরের কালিমা দূর করার একটা অধ্যায়, কালিমা দূর করার একটা দিবস, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের যত অপকর্ম পরিহার করার একটা শিক্ষার সনদ আমি মনে করি, কারণ আমি এটাকে ছোটভাবে দেখি না। আমি যে কোনো আন্দোলনকে অনেক সম্মান, শ্রদ্ধা, এখানে অনেক ত্যাগ আছে, ত্যাগ। আপনি 71-এর মুক্তিযুদ্ধ, 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, আবার এই 15টা বছর জগদ্দল পাথরের বিরুদ্ধে আন্দোলন, তো এইটাকে আমাদের সম্মান যদি না করি, তাহলে আমি সম্মান না করলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সমৃদ্ধ বাংলাদেশের যে চিন্তা করছে দেখেনি, কিন্তু এরা তো এই জুলাই আগস্ট দেখলো, এরা 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন দেখেনি, কিন্তু এখন তো দেখলো। কিন্তু আমরা শিশু ছিলাম 71-এ, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা এদের মতো অংশগ্রহণ করেছি, আর এইটার তো প্রত্যক্ষ করার দীর্ঘ লম্বা সময় এসেছে। আপনারা সবই দেখেছেন, এটাও দেখেছেন, সেটাও দেখেছেন। তো সেইখানে আমাদের অন্তরকে দেখেন, রাজনীতি আমি যাই করি, আর ক্ষমতার বিরোধী দলের কোনো পার্থক্য না থাকাটা উচিত। কারণ আমি তো বিরোধী দলের পার্লামেন্ট মেম্বার হিসেবে সবচেয়ে বেশি আনন্দিত হই, কারণ সরকারের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে সমালোচনা করে জনগণের হৃদয়ে তো আমি একটা জায়গা করে নিতে পারছি। আমার দলের অবস্থানটা সুদৃঢ় হয় তখন। একটু মনিরা শারমিন যুক্ত হয়েছে আমাদের সাথে, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং জুলাই ইশতেহার। আপনার কাছে কি মনে হয় প্রধান উপদেষ্টার ভাষণে আপনারা দেখলাম যে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকটা, মানে কেন? বিএনপি স্বাগত জানিয়েছে, সেক্ষেত্রে আপনারাও স্বাগত জানিয়েছেন, বা তারপরেও কিন্তু রয়েছে কেন? দেখেন, আমি যদি শুধু ভাষণটার কথা বলি, সেটার ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে যে আমাদের আসলে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই, আমি আপনার সাথে এর আগে এসে বলে গেছি, নির্বাচনের তারিখ নিয়ে আমাদের আসলে কোনো দ্বিমত নাই। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেই বারবার করেই যতবার বলা হয়েছে নির্বাচনের সময় নিয়ে, সেটা নিয়ে আমাদের কখনোই কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা বারবার করে বলছিলাম যে যেই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে পরিবর্তনের একটা সুযোগ এসছে, সেই পরিবর্তনের সুযোগটা আমাদের সকল রাজনৈতিক দলের কিন্তু কাজে লাগানো প্রয়োজন। এবং সেইটার কারণে কিন্তু বাংলাদেশে একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, এবং সেখানে 30টি রাজনৈতিক দল কিন্তু বড় রাজনৈতিক দল সহ ছোট ছোট অনেক রাজনৈতিক দল সবাই কিন্তু সেখানে ঐকমত্যের চেষ্টা করছেন, এবং জুলাই সনদ হয়তো সেটার পরিণতি হতে যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা এই যে নির্বাচনের দিকে যাচ্ছি, কিন্তু এই মৌলিক যে সংস্কার আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই শাসনতান্ত্রিক কাঠামো আবার পুনরুদ্ধারে সংস্কার, দেখেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা অনেকে বলবার চেষ্টা করেন, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে সংস্কার, যেই সংস্কারগুলো ম্যান্ডেটরি, সেজন্যই আমরা বলছি মৌলিক সংস্কার, এবং কিছু সাংবিধানিক সংস্কার আছে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সেই সংস্কারগুলো করতে হবে। এবং সেটার জন্য কিন্তু আমরা বারবার করে বলছি গণপরিষদের কথা, এবং এটার 6টি পদ্ধতির কথা কিন্তু ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। সুতরাং এইখানে আসলে প্রধান উপদেষ্টার মহোদয় ওনার ভাষণের কিন্তু বারবার করে একটি পদ্ধতির উপরে জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বারবার করে বলছেন যে নির্বাচিত সংসদের পরে আসলে সেই সংস্কার যেগুলো আমরা একমত হব সেটার আসলে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা বলছি যে এই বাস্তবায়ন আসলে এই ইন্টারিম গভর্নমেন্টই করতে পারে, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি ম্যান্ডেট যদি আমি বলি, সেটা হচ্ছে বিচার এবং সংস্কার। সুতরাং এই সংস্কার আমরা বলেছি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফওর মাধ্যমে সেই সংস্কার বাস্তবায়িত হতে পারে। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক বিষয়ে, খুব কম সময় পাবো, তাই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মনিরা শারমিন, আমি একটু আপনাকে দলীয় একটা একেবারে প্রশ্ন করতেই হচ্ছে, যেটি আসলে খুব আলোচনায়। যখন জুলাই ইশতেহার হচ্ছে, যখন 5 আগস্ট একটা বড় ধরনের অনুষ্ঠান, 1 বছরের বর্ষপূর্তি উদযাপন, সংসদ ভবনের সামনে বড় আয়োজন, তখন হঠাৎ আপনাদের কয়েকজন কক্সবাজারে, আসলে এই প্রশ্নটা করার লোভ সামলাতে পারছে না। এইটা জনমনে, ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই তারা যে থাকুক না কেন, জনমনে এটি ভালো কি কোনো বার্তা দিয়েছে বলে মনে হয়? 1 নাম্বার 2 হচ্ছে নিশ্চয় আপনারা মনে হয় তাদের বিরুদ্ধে এক ধরনের কারণ দর্শানোর উদ্দেশ্যে, এতে কি দলে কোনো বিভক্তি আসছে বা কোনো মতদ্বৈততা তৈরি হচ্ছে, মানে নাখোশ হওয়ার যে বার্তা, বা দলের মধ্যে অদৃশ্য কোনো ফাটল? একটু যদি বলেন। 2টো প্রশ্ন করেছি। আসলে প্রথমত এই বিষয়টি মানে
গতকালকের যে বিষয়টা সেটা হচ্ছে যে গতকালকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য, এবং আমি মনে করতে পারি যে ঢাকা শহরে 5 আগস্ট 2024-এ যখন আসলে বিজয় মিছিল চলছিল, আমি কালকে সংসদ ভবনের সামনে গিয়ে আমি এটা আমার স্মৃতি রোমন্থন করছিলাম যে তখনও কিন্তু ঢাকা শহরের একটু বাইরে আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা শহরের অন্যান্য মানে বাইরের দিকে যে জেলাগুলো সেগুলোতে কিন্তু তখনও গুলি চলছিল, মুহুর্মুহু গুলি চলছিল। এবং 5 আগস্টের যে শহীদ মানে সেই শহীদ কিন্তু অনেক জায়গাতে সেই শহীদ মানে 5 আগস্টে অনেক বেশি শহীদ হয়েছেন। তো সেই জায়গা থেকে গতকালকে এবং আমরা সবাই অপেক্ষা করছিলাম যে জুলাই সনদটা সেটা আসলে জুলাইয়ের যে অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটটাকে রক্ষা করতে পারে কিনা, কি সনদ আসে একটা সকলের মধ্যে উৎকণ্ঠা, হ্যাঁ সেই কি ঘোষণাপত্রটা আসে সেটা নিয়ে আসলে সবার মধ্যে উৎকণ্ঠা এবং সবাই খুবই আগ্রহ চিত্তে আসলে সেখানে অপেক্ষা করছিল। সেই জায়গা থেকে অবশ্যই কালকের দিনটি আসলে আমাদের এনসিপির 5 জন নেতা তারা কক্সবাজার গিয়েছেন, এটা আমরাও জানতাম না। তো সেই জায়গা থেকে মানে তাদের সেই যাওয়াটা কালকে না হলেও আসলে পারতো। এবং একটা রাজনীতিতে একটা বিষয় আছে, শোভন অশোভন একটা ব্যাপার আছে, সেই জিনিসটা দৃষ্টিকটুর একটা ব্যাপার আছে। তারা অবকাশ যাপনের জন্য যেতেই পারেন, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এটা আসলে কালকের দিনটির মাহাত্ম্য অনেকখানি আসলে কনফিউজ করে দিয়েছে। গতকালকে হবে কিনা, 5 আগস্টে হবে কিনা, কেন এটাও একটা বিষয়। এখন 5 আগস্টের এই বিষয়টির জন্য সেই তাদের এই বিষয়টি আসলে জনমনে এবং আমাদের দলের মধ্যেও আমরা মনে করেছি আমরা নিজেদের মধ্যে একটু বিব্রত তৈরি করেছে। তবে আরেকটা বিষয় আমি সাথে সাথে বলতে চাই, সেটা হচ্ছে যেই ভাবে করে আসলে ব্যাপারটা সামনে আসলো যে পিটার হাসের সাথে তারা আসলে বৈঠক করতে গেছে এবং অনেক ক্ষেত্রে এটা এক ধরনের অ্যাজাম্পশনে চলে যাওয়া হলো, দেশটাকে বোধহয় বিক্রি করে দিতে চলে গেল। তো আমার কাছে মনে হয় কি যে গণমাধ্যমের কিন্তু এই মুহূর্তে খুব দায়িত্বশীল একটা ভূমিকা আছে। চাইলেই কি দেশ বিক্রি হবে, সেটাই তো কথা। এবং কি যে ধরনের ন্যারেটিভ এবং উদ্দেশ্য প্রণোদিত একটা ন্যারেটিভ তৈরি করা হলো গণমাধ্যমের থেকে, কিন্তু আমরা এই ধরনের ভূমিকা আশা করি না। এটা খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যারা মানে ফেসবুক ইউজার তাদের কিন্তু মনে একটা খুব বড় প্রভাব ফেলেছে। এবং সেই বিষয়টি, এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে একটা ভিডিও গেছে, তারা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে এবং সেটার সাথে যেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব সন্দেহজনক একটা ব্যাপার, মানে এই বিষয়গুলো তৈরি করে জনমনে আরো ফুলিয়ে করা হচ্ছে। আমরা এটা দেখেছি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি এখন যা করেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি ছড়িয়ে যায়। আশরাফি পাপিয়া আপা একটা কথা বললো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আরো অনেক বেশি ছড়িয়ে গেছে। আমি দেখলাম কিছুদিন আগে ওনার প্রবাসী নিয়ে একটা বক্তব্য, খুবই তো এইটার তো একটা আছেই। কিন্তু আমি মূলত যেটা বলতে চাচ্ছি, আপনার কারণ দর্শানোর নোটিসে তাদেরকে কি জানতে চেয়েছেন বা কি কারণ দর্শাতে বলেছেন? স্বাভাবিকভাবেই দেখেন, যখন তারা কিন্তু আমাদের পার্টির খুব গুরুত্বপূর্ণ 5 জন মেম্বার, তো সেই জায়গা থেকে তাদের আসলে তারা যেহেতু আমাদের জানিয়ে যাননি এবং সেটা আসলে জানাটা তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং গতকালকে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। সেই জায়গাতে তারা আসলে কেন তারা জানিয়ে গেলেন না বা কেন গেলেন, এই বিষয়টা তো একটা দলীয় আমাদের নিজেদের একটা ফোরামেও তো এটা একটা শৃঙ্খলার বিষয় আছে। সেই জায়গা থেকে তাদের আসলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে কেন তারা আসলে গেলেন, এই বিষয়ে তারা যদি তাদের লিখিত ব্যাখ্যাটা আমাদের কাছে জানান। আর এখানে কোনো দ্বিধা দলের মধ্যে দেখেন, আমাদের কিন্তু একটা বিষয় আমরা খুব মেইনটেইন করি। এইসব আলোচনায় অনেক সময় দেখা যায় দলের ভিতরে একটা অভ্যন্তরীণ, এটা পাপিয়াপারা খুব ভালো জানেন, এবং বিশেষ করে যখন সামনে নির্বাচন কথা বলা হচ্ছে, একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, তখন এই বিষয়গুলো নিয়ে অনেক আরো বেশি, যেটা বলছেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ দর্শানোর পরও সেই গুঞ্জনটাও আরো বাড়ছে যে এনসিপি ভেঙে যাচ্ছে কিনা, এনসিপির ফাটল তৈরি হচ্ছে কিনা বা অসন্তুষ্টি তৈরি হচ্ছে কিনা নেতাদের মধ্যে, এইটাকে একটু ব্যাখ্যা করবেন। দেখেন, আমরা কিন্তু আমাদের ফোরামে, নিজস্ব ফোরামে এবং আমাদের দলীয় ফোরামে কিন্তু একটা জিনিস আমরা সবসময় জারি রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে সেলফ ক্রিটিসিজম। আমরা সবসময় কেউই যে সেলফ ক্রিটিসিজমের ঊর্ধ্বে না, এবং আমাদের আসলে সবাই যে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকে, এটা আমরা সবসময় মেনটেন করি। এখানে যদি সেটা হন হাসনাত আবদুল্লাহ, সেটাও হতে পারেন, এবং এর আগে সার্জিস আলমকেও কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করেছি বিভিন্ন বিষয়ে, এবং সেটা নানান কিছু নিয়ে আসলে। সুতরাং এই জায়গাতে আমরা নিজেদের মধ্যে এই স্বচ্ছতাটা রাখার চেষ্টা করি, কারণ আমরা যেই রাজনৈতিক পথটাতে আছি, আমাদের রিস্ক কিন্তু সবার সমান। সুতরাং আমরা সেই রিস্ক শেয়ারিং এর জায়গা থেকে এবং দলের একটা ইমেজের ব্যাপারে আমরা কিন্তু ছাড় দিতে প্রস্তুত না, কারণ আমরা সবসময় মনে করি যে সংগঠন, দল আসলে ব্যক্তির ঊর্ধ্বে না। সুতরাং সেই জায়গায় যেই হোক না কেন, সেখানে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা থাকে। সেখানে সেই উদ্দেশ্যে আসলে এই ধরনের একটা শোকজ নোটিশ তাদের দেওয়া হয়েছে এবং তারা তাদের জায়গা থেকে লিখিত ব্যাখ্যা দিবেন।
এবং এখানে আসলে মানে ফাটল বা বিভক্তির কোনো সুযোগ নেই, কারণ আমরা আসলে যেই একটা যদি বলি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে নেমেছি, আসলে আমাদের এই রাস্তাটা তো খুব সহজ না। সেখানে আমাদের যেরকম ভুল ভ্রান্তি হবে আমরা সেটা শুধরে নিব এবং অন্তত এই একই ভুল যাতে আমরা পরবর্তীতে না করি সেই শিক্ষাটা যেমন নিব এবং রাজনৈতিক পথচলে আমরা আরো পরিপক্ক হব। নিশ্চয়ই এই জায়গা থেকে আপনারা শিক্ষা নেবেন, এটাই আমরা মনে করি। এবং এমন একটি দিনে এই ধরনের ঘুরতে চলে যাওয়া, পাপি আপা আপনি কি 1 মিনিট বলবেন নাকি? আমরা একেবারে শেষের দিকে আছি। এটা আসলে কতটা দৃষ্টিকটু মনে হলো? শিশুসুলভ আচরণের করছে, মানে রাজনৈতিক দৃঢ়চেতা বা অভিজ্ঞতা না থাকার। হ্যাঁ, শিশুসুলভ আচরণ, কারণ এরাই তো অনেককে শোকস করছে তার দলের। তো তাহলে যারা শোকস করবে দলের অন্যান্য কর্মীদেরকে, তাহলে নিজেরা শোকস খাবো, এরকম একটা কাজ করা তো ঠিক না। আর বারবার যে জিনিসটা শীর্ষ নেতারা এবং বারবার একটা জিনিস যেটা আসছে যে আমরা এই 24-এর গণঅভ্যুত্থানকে যাতে ভুলে না যাই, ভুলে না যাওয়ার প্রশ্ন। তাহলে তুমি যে ঘটনাটার সাথে জড়িত ছিলা, যে অভ্যুত্থানের সাথে তুমি জড়িত, তুমি ডিবি অফিসে ছিলা, তুমি কেন আজকে তোমার স্মৃতি রোমন্থনের চেয়ে এমন কি জিনিস আসলো যে তুমি ওখানে গেলে? অবকাশে চলে গেলে। আমার 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী আমি অন্য দেশে থাকতে পারি, বিভিন্ন জায়গায় আবার পারিবারিক কাজ থাকতে পারে, কিন্তু আমি যদি একটা চমৎকার করে অন্যরকম ভাবে একটা উল্লাসের ছবি ফেসবুকে প্রদর্শন করি, পোস্ট করি, তো এইটা আমার যারা ভক্ত দল করার কারণে আমার ভক্ত, তো তারা তো আহত হয়। হ্যাঁ, যেমন সার্জিস একটা ফেসবুকে লিখলো, ওই যেটা বললেন বিতর্ক প্রবাসীদের নিয়ে, যে কালপিটদের চিনে রাখেন, এই সমস্ত কালপিটদের চিনেন। এখন একটা টক শো এর পরিপূর্ণ বক্তৃতা দেওয়ার সুযোগও প্রথমত কম হয়ে যায়। আপনি যখন ইন্টারাপ্ট করবেন আমি কিন্তু থেমে যাবো, ওই প্রসঙ্গ আর বলবো না। আর দ্বিতীয়ত ক্লিয়ার করতে গেলে আপনাকে আমাকে বসে টক শো করতে হবে। তো তাহলে এখন 50 DLR এর 58 পেজ এগুলো যদি আমি তুলে আনতে যাই, যে 1995 সালে কুতুবদিয়ার একজন লোক রিড করেছিল প্রবাসী যে ভোটার হবো, তো সারাদিন পারে, এটা কালপিটের তো কোনো সম্পর্ক নেই। এই যে শব্দ চয়নের ক্ষেত্রে যে ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব বিব্রত, আমি খুব লজ্জিত যে ভাষাগুলো ব্যবহার করে। এই ভাষাগুলো একটা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, এটা কোনো রুচিবোধ যে কোথায় যে দাঁড়িয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এবং ফেক আইডি দিয়ে করছে একটা বিশেষ সংগঠনের। এইটাই মানে ব্যক্তি ইমেজ নষ্ট করার আগে আবার ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়, নিজের নাম ধরে হুমকি দেয়, দিয়ে তারপরে ইমেজ নষ্টের কাজে লিপ্ত হয়। আপনাদের দুজনকে ধন্যবাদ। মনিরা শারমিন, খুব বেশি সময় দিতে পারলাম না আপনাকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। নিশ্চয়ই ঢাকার ট্রাফিকের জন্য আপনার সমস্যা হয়েছে। দর্শক, এই ছিল আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।